মহান বিজয় দিবস আজ বর্ণিল সাজে রাজধানী ফানুষে ঝলমলে আকাশ। দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বৈষম্য হ্রাস ও সুশাসন নিশ্চিতে সব অর্জন সম্ভব, মত বিশ্লেষকের। হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি। হামলা বাধাগ্রস্ত করতে পারবে না নির্বাচন, বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিকদের। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে গুলি করা হয়েছে হাদিকে, বললেন তারেক রহমান। একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপি নিয়ে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো হাদিকে। চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেওয়া দুজন এখনও অধরা। মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ এক সহযোগী গ্রেফতার। এবং মোবাইল নিবন্ধন নিয়ে বিটিআরসির সিদ্ধান্তে বদল। 16 ডিসেম্বর নয়, 1 জানুয়ারি চালু হচ্ছে NEIR। বৈধ করার শেষ সময় 31 ডিসেম্বর, স্বাগত জানালো উৎপাদকরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আইরিন আয়াত। গৌরবের মহান বিজয় দিবস আজ। 54 বছর পেরিয়ে 55তম বছরে পা রেখেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। পরাধীনতার শৃঙ্খল ভেঙে পাওয়া সেই বিজয়ের মাহেন্দ্রক্ষণ স্মরণে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক সবখানেই উৎসবের আমেজ। বিজয় দিবস উপলক্ষে রঙিন সাজে সেজেছে রাজধানী। জাতীয় সংসদ ভবন, গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা, সড়ক ও অলিগলিতে বিজয়ের আলোয় আলোকিত উঠছে লাল সবুজের পতাকা। বিজয়ের আনন্দে কোনো ঘাটতি নেই। এদিকে প্রথম প্রহরে আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ। আতশবাজির সঙ্গে ফানুস উড়িয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন শিক্ষার্থীরা। কনসার্টে সুরের মূর্ছনায় প্রকাশ পায় উচ্ছ্বাস। সবার প্রত্যাশা বিজয়ের এই চেতনাকে ধারণ করে বাংলাদেশের চলমান অগ্রযাত্রা যেন থেমে না যায়। বিস্তারিত জানাতে টিএসসিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাব তার কাছে। মেঘ, আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 54 বছর পেরিয়ে 55 বছরে পদার্পণ করলো প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বিজয় দিবসকে উদযাপন করার জন্য আমরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরেছি এবং এই মুহূর্তে আমরা টিএসসিতে অর্থাৎ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যেটি আমরা দেখতে পেয়েছি যে এখানে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই টিএসসিতে তারা আসছেন এবং সেই সঙ্গে এখানে যে সকল আয়োজন করা হয়েছে সেগুলো তারা মূলত উপভোগ করছেন। এবং সে সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত 12টার অর্থাৎ প্রথম প্রহরের দিকেই জাতীয় সঙ্গীত গেয়ে তারা মূলত এই বিজয় দিবসকে উদযাপন করেন এবং সেই সঙ্গে এখানে আমরা এখনও দেখতে পাচ্ছি যে জাতীয় বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে যে পতাকা রয়েছে সেটি বিক্রি করছেন, আবার অনেকেই কিনছেন এবং সেই সঙ্গে মূলত এখানে দর্শনার্থীরা যারা আসছেন মূলত এই বিজয় দিবসের যে আমেজ সেটি ভাগাভাগি করার জন্যই মূলত আসছেন। তবে আমরা রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, এর মধ্যে সংসদ ভবন অর্থাৎ মানিকগঞ্জ সংসদ ভবন যে এলাকা রয়েছে সেখানেও এবার আলোকসজ্জা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং তবে আমরা বেশ কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে অন্যান্যবার যেই রকম আলোকসজ্জা দেখতে পাই ঠিক তেমনটা আলোকসজ্জা কিন্তু তারা এবার লক্ষ্য করতে পারেনি বলে তারা দাবি করছে। এই বছরের আলোকসজ্জা নিয়ে এবং অন্যান্য যে উৎসবের ব্যবস্থা করা থাকে সেটি তুলনামূলক কম বলে সাধারণ মানুষ দাবি করছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর অর্থাৎ রাজু ভাস্কর্যে আসার পর আমরা যেটি দেখতে পেয়েছি যে কনসার্টের মাধ্যমে এবং গানের তালে তালে কিন্তু অনেকে আমরা দেখছি যে এই বিজয় দিবসকে তারা বরণ করে নিয়েছে। তরুণীরা তারা নানান বার্তা দিচ্ছে যে কিভাবে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সঙ্গে
মহান মুক্তিযুদ্ধের চেতনা আর ৩০ লাখ শহীদের আত্মদান স্মরণ করে বিজয় দিবস উদযাপনে অংশ নিয়েছে কিন্তু তরুণ প্রজন্ম, এবং তারা দেশ কিভাবে পরিচালনা করবে সেটির বার্তাও কিন্তু দিচ্ছে। নতুন বছরের সব প্রতিকূলতা পেরিয়ে প্রিয় মাতৃভূমি আরও সমৃদ্ধ হবে এমনটা প্রত্যাশাও করছেন সাধারণ মানুষ। এবং আমরা এখানে টিএসসিতে আসার পর যেটি আমরা দেখতে পেয়েছি যে এই টিএসসির রাজু ভাস্কর্যের ঠিক সামনের জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি যে আতশবাজির ঝলকানি, এবং তারই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে মূলত এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এই কনসার্টের পাশাপাশি তারা ফানুস উড়িয়ে, অর্থাৎ 12টার প্রথম প্রহরের দিকেই তারা কিন্তু জাতীয় সঙ্গীতের পরপর আতশবাজি এবং ফানুস উড়িয়ে কিন্তু মূলত তারা এই যে বিজয় দিবস সেটি তারা কিন্তু উদযাপন করছেন। এবং নানান প্রান্ত থেকে এই রাজু ভাস্কর্যে এখনও সাধারণ মানুষ জড়ো হচ্ছেন পরিবার পরিজন নিয়ে, এবং তাদের এই দিনটিকে স্মৃতি করে রাখার জন্য তারা মোবাইলে সেলফিও তুলছেন, সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর টিএসসি থেকে সবশেষ। বিজয়ের উদযাপন নিয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী মেঘ। আমরা এতক্ষণ সেখান থেকেই সরাসরি জানছিলাম। এদিকে বিজয় দিবস উদযাপনের সারা দেশে প্রথম প্রহরে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় দেশের শহীদ মিনারে নানা বয়সী মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠন নিজ নিজ কার্যালয় থেকে র্যালি নিয়ে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। রাজশাহী, রংপুর ও নেত্রকোনার 16 ডিসেম্বরের প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের ফুলের শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা। মহান বিজয় দিবসে আজকে যে প্রত্যাশা, আমরা প্রত্যেকে ওয়াদাবদ্ধ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ভুলণ্ঠিত হতে দেব না। দেশ থেকে ফ্যাসিস্টকে আমরা বিতাড়িত করেছি, কিন্তু এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাক, একই সাথে জনগণের জানমাল নিরাপত্তা দিতে রাষ্ট্রের সর্বোচ্চ সার্থক হোক। ৭১ লাখো শহীদের আত্মত্যাগে পাওয়া বাংলাদেশ। ৫৪ বছর আগে বাঙালির অসীম সাহসিকতা দিয়ে রচিত হয়েছিল স্বাধীনতার পটভূমি। এ সময়ে দেশের আর্থসামাজিক সব সূচকই পাল্টে গেছে। কথিত তলাবিহীন ঝুড়ি এখন বিশ্ব অর্থনীতির নতুন বিস্ময়। বিশ্লেষকরা মনে করেন সুশাসন, বৈষম্য হ্রাস, শিক্ষার মান নিশ্চিত করে রাজনীতির সঠিক পথে থাকলে সব অর্জনই সম্ভব। মঞ্জুর হক ও শাহানুর রহমানের ছবিতে বিজয় দিবসের গল্প জানাচ্ছেন রৌনক নিয়ন্তা। বহু অপেক্ষায় পাওয়া কিছু প্রথম কখনো পূরণ হয় না বলে কয়ে বোঝানোও যায় না। এ এক অর্জিত অনুভব। এমনই এক আত্ম অনুভবের নাম স্বাধীনতা। ১৯৪৭ থেকে ৭১ দীর্ঘ ২৩ বছরের শাসন ও শোষণের নাগপাশ ছিন্ন করে সবশেষ ১৯৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য কি জীবন্ত। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণার উৎস ৭ই মার্চের ভাষণ। খেতে খামারে যা লোকজন পাইছে, বাড়ি ঘরে যা খালি গুলি করছে নির্বিকারে, ওইখানে প্রায় ৩,০০০ লোক মারছে। মুক্তিযোদ্ধাদের যারা ধরা পড়ছে, 2 জনে মুক্তিযোদ্ধাদের শোয়াইয়া এইভাবে বেলতেছে রুটির মতো। মাথার মধ্যে এইরকম লোহার গলি থাকে, এইটা দিয়া যে বাইরে এলো আমার এই যে মাথার খুলি এখন ওইখানে নরম। অতঃপর ৯ মাসে ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে উদিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দেশ তো মায়ের মতোই মমতায় আগলে রাখে সন্তানদের। ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছে ছোট্ট এই ভূখণ্ড। জনসংখ্যা পরিণত হচ্ছে সম্পদে। মানুষের শ্রম ঘামে মজবুত ভিত পেয়েছে অর্থনীতি।
তবে মুদ্রার ওপিঠের গল্পটা ভিন্ন। দৃশ্যমান রাষ্ট্রীয় অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি আর আম জনতার গলা চেপে ধরার চিত্র। যে স্বপ্নটা ছিল যে এমন একটা দেশ হবে যেখানে বৈষম্য থাকবে না, যেখানে নিপীড়ন থাকবে না, যেখানে আধিপত্য থাকবে না। এখনও বাংলাদেশে এত জিডিপি বাড়লো, কিন্তু মানুষের যে অপমানজনক জীবন, তার যে বৈষম্য মধ্যে যে শিকার, নিরাপত্তাহীনতার শিকার, শিক্ষা চিকিৎসার ব্যাপারে সম্পূর্ণ অনিশ্চয়তা, এগুলোর মধ্যে মানুষ আছে। তরুণ প্রজন্মের ভাবনার জগতেও আছে দেশ, প্রকৃতি, ইতিহাসের বিজয় গাথা। দীর্ঘ 9 মাসের পর আমরা যে বিজয়টা অর্জন করেছি, সেটা মানে বাঙালি সবসময় সেটা ধারণ করেই। এই জায়গায় আসলে কিন্তু একটা দেশত্ববোধ, দেশের প্রতি মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, এই জিনিসগুলো বোঝা যায়। এই দিনকে আমি মনে প্রাণে ধারণ করি। জাতীয় ঐক্য ও সহিষ্ণুতার মধ্য দিয়ে আরও এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা সবার। এ কেবল স্মৃতিস্তম্ভই না, জাতির ঘুরে দাঁড়াবার, নিজেদের ঝালিয়ে নেবার এক প্রতীক। বিজয়ের এই বীরত্ব গাথা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে। পরিচয় হোক মানুষে মানুষে, রাজনীতি নয়, দেশপ্রেমের বন্ধনে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, বাংলাদেশ। মহান বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে তার বাসভবন যমুনায় ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শেষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. শাহাবুদ্দিন। শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, ভোটের সময় 2-1টি খুন হতেই পারে। প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে রাজধানীর রাজনীতির মাঠে যখন তোলপাড়, তখন ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন। সোমবার রাতে ইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন হাদির উপর হামলা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এদিকে সিইসির বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিভিন্ন দলের শীর্ষ নেতা। বলেন, এমন দায়িত্বহীন বক্তব্যের পর সিইসি আর দায়িত্বে থাকতে পারেন না। তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। এমন পরিস্থিতিতে সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি বলেন, ভোটের আগে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার কি ফিরে আসার খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। এই বক্তব্যের জেরে রাজনীতিতে তোলপাড়। এর পরিপ্রেক্ষিতে রাতে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দেয় নির্বাচন কমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইসি তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন হাদির উপরে হামলা নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। এ সময় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি হাদির দ্রুত আরোগ্য কামনা করা হয়। এর আগে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তারা বলেন, হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার পর আর দায়িত্বে থাকতে পারে না সিইসি। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সিইসির বক্তব্যের কঠোর সমালোচনা করেন জামাতের আমির। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। বক্তারা বলেন, 24-এর অভ্যুত্থান শুধু ইতিহাসের অংশ নয়, এটি এখন দেশের অস্তিত্বেরও অংশ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। ওসমান হাদির ওপর আক্রমণ তারই প্রমাণ।
বিজয় দিবসের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকবেন তিনি। এ সময় দলের সিনিয়র নেতারা অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে চক্রান্ত করছে একটি গোষ্ঠী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতির সমালোচনা করেন তারা। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ধর্মীয় প্রলোভনের ফাঁদ সৃষ্টিকারীদের নির্বাচনের মাধ্যমে বিচার করবে জনগণ। গণতান্ত্রিক উত্তরণে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তাদের। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। খুব ভালো বোঝে দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। বিএনপি মহাসচিব বলেন, হাদির হামলাকারী চিহ্নিত হলেও একটি গোষ্ঠী এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণকারীকে চিহ্নিত করার যে হত্যার চেষ্টা যে করেছিল, দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাস। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে পরাজিত একটি গোষ্ঠী নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল তারা, করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশের স্বার্থ বিরোধী চক্র নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোট বানচালের জন্যই হাদিকে গুলি করা হয়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয় দেখিয়ে যারা ভোট পিছিয়ে দিতে চায় তাদের রুখে দিতে আগামী নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারেক রহমান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সিসির বক্তব্য প্রত্যাহার না করলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা। একই দাবিতে 3 ঘন্টা শাহবাগ অবরোধ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে 3 দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঘৃণ্যভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দাবিতে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্র শক্তি। 3 ঘন্টা পর সড়ক ছেড়ে যান তারা। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো,
পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে দুই একটা মানুষ মরতেই পারে, এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো শরীফ ওসমান হাদিকে। তার চিকিৎসায় সিঙ্গাপুর কনস্যুলেটকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আর সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সোমবার বেলা 1:15 এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার লক্ষ্যে সিঙ্গাপুরে নেয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। এর আগে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা 11:22 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রার উপযুক্ত জেনেই ওসমান হাদিকে নেয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। এদিকে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো। তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। শুক্রবার গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর সেখান থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে তার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মূল অভিযুক্ত ফয়সালের স্বাক্ষরকৃত বিপুল পরিমাণ চেক বই এবং গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। এর আগে অভিযানে আরও 2 জনকে সহযোগীকে আটক করা হয়। পরে 3 জনকেই আলামত সহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে এসব আলামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, টেলিভিশন টকশো ও সামাজিক মাধ্যমে সাংবাদিক আনিসের সরকার বিরোধী মন্তব্য দেশের শৃঙ্খলা বিনষ্ট করতে পারে। আনিস আলমগীর আদালতে বলেন, সাংবাদিক হিসেবে সরকারের সমালোচনা করাই তার দায়িত্ব। অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠন আরিয়ান আহমেদ। দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের ভয়াবহ অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ গ্যাস সংযোগ প্রদান, বিল মওকুফ, ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল প্রদানের দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দেশে গ্যাসের মজুদ দ্রুত কমছে। নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার ও উত্তোলন শুরু না হলে কয়েক বছরের মধ্যেই দেশীয় মজুদ শেষ হতে পারে। গেল আগস্টে পেট্রোবাংলার তথ্য বলছে বর্তমানে দৈনিক উৎপাদন 180 কোটি ঘনফুট, যা 2017 সালের তুলনায় 33% কম। এমন বাস্তবতার মধ্যেই খোদ পেট্রোবাংলা পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে দেশের গ্যাসের মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে সরবরাহের অভিযোগ উঠেছে। এছাড়াও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। অবৈধভাবে গ্যাস সংযোগ,
পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে প্রায় 2 কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টমসের সাবেক রাজস্ব কর্মকর্তা হুমায়ুন কবির ও শফিউল আলম সহ 9 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। ভুয়া দলিল সৃজন ও ব্যবহার করে উচ্চ শুল্কযুক্ত মালামালের পরিবর্তে কম শুল্কযুক্ত এইচএস কোডের মালামাল ঘোষণা দিয়ে টাকা আত্মসাতের দায়ে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা চার্জশিট দাখিলের সুপারিশ অনুযায়ী কমিশন কর্তৃক বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া দুদকে এনবিআর এর সদস্য সহ বিভিন্ন পর্যায়ের 17 কর্মকর্তার সম্পদের তথ্য যাচাই বাছাই করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন আয়োজনে ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থ উপদেষ্টা। বলেন, নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র দেয়া হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে সাউথ কোরিয়া থেকে এলএনজি আমদানি ও ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য সাথে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। ওরা দেবে, তখন আমরা যাচাই না আমরা যত শুনতে দেবো। আমার কাছে যখন আসবে আমি বুঝতে পারবো রেজিস্ট্রেশনের জন্য দিলে আমরা তাড়াতাড়ি প্রসেস করবো। এখন আসে নাই বোধহয় প্রপোজালটা আরও বাড়াবো না। দেশ এখন স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে, যা নির্বাচনের মাধ্যমে সম্পন্ন হবে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার দুপুরে রাজধানীর সার্কিট হাউসে তথ্য ভবনে আয়োজিত বাংলাদেশ সংবাদ কল্যাণ ট্রাস্ট আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এছাড়াও গণতন্ত্রের যাত্রাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম গণমাধ্যম, তাই রাষ্ট্রকে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন উপদেষ্টা। একই সঙ্গে সাংবাদিকদেরও নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে দুস্থ সাংবাদিকদের হাতে অনুদানের চেক তুলে দেন সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশ এমন একটা সময়ে এখন আছে, একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথে উত্তরণ। একটা নির্বাচন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিত্তি রচনা করে দিতে পারে। গণতন্ত্রের যাত্রাটাকে শক্তিশালী করার একটা বড় মাধ্যম হচ্ছে গণমাধ্যম। সেজন্য গণমাধ্যমকে যেমন সুরক্ষিত রাখতে হবে, একই সাথে গণমাধ্যমকেও এই ট্রানজিশনের সময়ে শুধু অধিকারের কথা না বলে কর্তব্যের কথাও বলতে হবে। 16 ডিসেম্বর নয়, নতুন বছরের প্রথম দিক থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা NEIR সিস্টেম। ব্যবসায়ীদের মজুদ থাকা আনঅফিশিয়াল ফোন তথ্য দিয়ে বৈধ করা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিটিআরসি। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল উৎপাদকরা, তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মোবাইল ব্যবসায়ীরা। আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে দেশে NEIR সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। এরপর ব্যবসা সুরক্ষার দাবিতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে সরকার। গত 10 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় NEIR ব্যবস্থা চালু হচ্ছে 16 ডিসেম্বর। তবে আগামী 15 মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বেচা কেনা, এমনকি করা যাবে আমদানিও। ঘোষণার 5 দিনের মাথায় আবারও সিদ্ধান্ত বদলালো সরকার। সোমবার বিটিআরসি জানায় NEIR সিস্টেম চালুর সময় পিছিয়ে 1 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আনঅফিসিয়াল ফোন বেচা কেনা কিংবা প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ করা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোবাইল উৎপাদকরা বলছে, এতে সুরক্ষা পাবেন তারা, প্রতারিত হবেন না ভোক্তারাও। জানুয়ারির 1 তারিখে সেটা চালু হচ্ছে, যদিও 15 ডেজ বাড়িয়েছে, সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা আশা করব এটার মাধ্যমে আমাদের এই মোবাইল ফোনের মার্কেটে একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং
মোবাইল ফোন দিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যে ধরনের অন্যায়গুলো হচ্ছে, যে ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, সেটা কন্ট্রোলে চলে আসবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের ২৮ নম্বর কূপের খনন কাজ উদ্বোধন হয়েছে। আগামী মার্চে খনন শেষ হয়ে এপ্রিলে উৎপাদনে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কূপের গ্যাস উৎপাদনে আসলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে পেট্রোবাংলার আওতায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে তিতাস ও কামতা ফিল্ডে 4টি কূপ খননের উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে রয়েছে তিতাস 28, 29, 30 এবং কামতা 2। এরই অংশ হিসেবে সোমবার সকালে তিতাসের 3 নম্বর লোকেশনের সি ব্লকে 28 নম্বর কূপ খনন কাজের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে অন্তত 15 মিলিয়ন ঘনফুট গ্যাস। আমাদের যে প্রোগ্রাম রয়েছে ড্রিলিং এবং ওয়ার্ক ওভারের, তাতে আমি খুবই আশাবাদী। 28, 29, 30 এবং আমাদের হলো কামতা 2 এছাড়াও বিজিএফসিএল 2টি ডিপ ড্রিলিং নিয়েছে। আপনারা জানেন যে একটি হলো তিতাস 31 আর একটা হলো বাখরাবাদ 11। সুতরাং আমরা খুবই আশাবাদী। তিতাস 28, 29, 30 আমরা আশা করি এটা ডিসেম্বরের ভিতরে এই 3টা কূপ হয়ে যাবে। এই 3টা কূপ থেকে আমরা আশা করি যে অন্তত 45 মিলিয়ন কিউবিক ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবো। আর কামতা শেষ হলে ওখান থেকে আরও 10 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত করব। সংশ্লিষ্টরা জানান, তিতাসের 28 নম্বর কূপটি 3636 মিটার গভীরে কার্যক্রম পরিচালনা করবে। সরকারের 70% এবং গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের 30% যৌথ অর্থায়নে হবে খনন। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1255 কোটি টাকা। আমরা আশা করতেছি মার্চের শেষ নাগাদ আমরা 28 নম্বর কূপ শেষ করতে পারবো এবং এপ্রিলের শুরুর দিকে আমরা ইনশাল্লাহ জাতীয় গ্রিডে দিতে পারবো। কূপটি খনন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সিসিডিসি নামে একটি চায়না ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তিতাসের 28 নম্বর কূপ থেকে গ্যাস উত্তোলনের মধ্য দিয়ে দেশের চলমান যে গ্যাস সংকট অনেকটা আধারে আলো দীপশিখা হয়ে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্যস্ত সড়কের ওপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতিই বড় কারণ। এমন ব্যবস্থায় লেভেল ক্রসিং ব্যবস্থার আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আদনান তুর্জোর প্রতিবেদন। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত ওই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না। এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। এই দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতজন। সকালে সরাইলের পাঠানপাড়া গ্রামের মালুর মিয়া গরুর উপর রিকশা উঠিয়ে দেয় সৈয়দটুলার এক চালক। এ সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে শহীদুল্লাহর পক্ষে 5টি গ্রাম এবং পাঠানপাড়ার পক্ষে 7টি গ্রাম সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। শেরপুরে মোবাইলে ভিডিও করার সময় বন্য হাতির পাড়ায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিকেলে শ্রী বড়দির বালিজুড়ি রেঞ্জের মালাকোচার সোনাঝুরি এলাকায় এ ঘটনা ঘটে। রেঞ্জ কর্মকর্তা জানান, বনের ভেতর থেকে লোকালয়ে চলে আসে 25 থেকে 30টি বন্য হাতির এক পাল। সেগুলোকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ সময় মোবাইলে ভিডিও করেন ওমর ফারুক। একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পিষ্ট করে। পরে হাতির পালকে সরিয়ে দেয় স্থানীয়রা। গুরুতর অবস্থায় ফারুককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অস্ট্রেলিয়ার সিডনির বন্দায় সমুদ্র সৈকতে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে। 2 হামলাকারী বাবা ও ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। তারা পাকিস্তানি বংশোদ্ভূত বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। অস্ট্রেলিয়ার অস্ত্র আইন কঠিন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। বিস্তারিত SM আমিনুল রুবেলের রিপোর্টে। প্রচণ্ড অস্থিরতা এবং আতঙ্ক নিয়ে সময় কাটাচ্ছে অস্ট্রেলিয়ানরা, বিশেষ করে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা, অস্ট্রেলিয়া প্রবাসী মুসলিমরা। আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুব ভালো কিছু হয়নি, কারণ আমাদের কমিউনিটিতে আমরা প্রায় ম্যাক্সিমামই মুসলিম। যারা পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন এবং যারা পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য এখানে আছেন, তাদের আসলে বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আছি, এটা নিয়ে আমাদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ কিন্তু সন্ত্রাসীদেরকে শনাক্ত করতে পেরেছে, একজনকে ধরে নিয়ে গেছে এবং একজন মারা গেছে। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা কিন্তু একজন বাবা এবং ছেলে। বাবার বয়স 50 এবং ছেলের বয়স 24 বছর এবং তাদের কিন্তু লাইসেন্সধারী 6টি আগ্নেয়াস্ত্র ছিল, যেটি নিয়ে তারা গিয়েছিল সেখানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা কিন্তু সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেখানে ইহুদিদের একটি বড় অনুষ্ঠান হচ্ছিল এবং সেখানে 2000-এর বেশি ইহুদি অস্ট্রেলিয়ান ছিল এবং সেখানে কিন্তু আক্রমণ চালানো হয়। যারা মারা গেছে তারা প্রায় সবাই ইহুদি। বিশেষজ্ঞরা ধারণা করছে যে আগামী দিনগুলোতে ইউরোপের মতো অস্ট্রেলিয়াতেও হয়তোবা এখানের যে অভিবাসন আইন সেগুলো আরও কঠোর হতে পারে, ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। অস্ট্রেলিয়াতে মুসলিম জনসংখ্যা কিন্তু 3 ভাগেরও কম এবং মুসলিম বিদ্বেষ একটি ব্যাপার কিন্তু গত কয়েক বছর যাবৎ চলে আসছে। এই ঘটনাকে কিন্তু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি তিনি কিন্তু ঘোষণা করেছেন সন্ত্রাসী হামলা হিসেবে এবং আজকে কিন্তু সেটি জানানো হচ্ছে যে এটি ইহুদি বিদ্বেষের ঘটনা ঘটেছে। অনেক বাংলাদেশি কিন্তু আছে যারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অস্ট্রেলিয়ানদের কাছ থেকে বা অস্ট্রেলিয়ায় বসবাসকারী অন্যান্য ধর্মের যারা আছে তাদের কাছ থেকে বিভিন্ন সময় মুসলিম হওয়ার কারণে খারাপ ব্যবহার দেখেছে। সেটি কিন্তু আগামী দিনগুলোতে বাড়তে পারে। কমিউনিটির ভিতরে এমনটাই আতঙ্ক, এমনটাই ভাবছে কমিউনিটির বিশেষজ্ঞরা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘ সময়ের প্রবাস জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে অনেকে দেখছেন গণতন্ত্রের সুবাতাস হিসেবে। রাজনৈতিক দীর্ঘ অপেক্ষার অবসানও মনে করছেন কেউ কেউ। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। নানা প্রশ্ন আর রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগের দীর্ঘ প্রবাস জীবন শেষে তার প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রের সংকট হয়েছিল, বাংলাদেশের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ব্যবস্থা হবে, সব সমস্যার সমাধান হবে, এক উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাবে। এই যে একটা প্রত্যাবর্তন হবে তারা কোনো যাওয়ার ক্ষেত্রে, এই যে একটা ট্রানজিশন হবে, এটা আমাদের দেশের নিঃসন্দেহে একটা বিরাট অগ্রগতি। ওনার যে প্রত্যাবর্তন হবে দেশের মানুষের, বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের বিকাশ এবং একটা আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে
পৃথিবীর বুকে উঠে দাঁড়াবে। যুক্তরাজ্য প্রবাসীদের সঙ্গে তারেক রহমানের দীর্ঘদিনের সম্পর্ক, রাজনৈতিক কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ সব মিলিয়ে এই বিদায় প্রবাসীদের জন্য আবেগঘন বলেও মনে করছেন অনেকে। ওনার সাথে একটা আমাদের মিল মহব্বত হয়ে গিয়েছিল প্রবাসীদের, তো অবশ্যই আমরা প্রবাসীরা ওনাকে মিস করব। উনি দেশে যাবেন, দেশের এই দুর্দিনে উনি দেশের হাল ধরবেন, দেশের মানুষের জন্য, দেশের জন্য উনি যা করণীয় তিনি তাই করবেন। স্থানীয় বিএনপির দাবি, জাতীয় নির্বাচনে মাঠে থেকেই দলকে নেতৃত্ব দেওয়ার সংকল্প নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। 1-2 বছর নয়, টানা 1.5 যুগের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফিরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিকে যুক্তরাজ্য প্রবাসীদের সাথে বিচ্ছেদের আবেগ, অন্যদিকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অভিযাত্রায় তার এই প্রত্যাবর্তন নতুন এক ইতিহাসের সূচনা করতে যাচ্ছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। চলতি বছর ইটালিতে প্রবাসীদের আকস্মিক মৃত্যুর ঘটনা বেড়েছে। এবছর 2 শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে, যার অধিকাংশই হৃদরোগ ও স্ট্রোকে। মৃতদের বেশিরভাগের বয়স 25 থেকে 40 বছরের কোটায়। এই পরিস্থিতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ইটালির প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। ইতালিতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। দেশটিতে এবছর আকস্মিকভাবে বেড়েছে প্রবাসীদের মৃত্যুর ঘটনা। চলতি বছর জানুয়ারি থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত রেকর্ড 200-র বেশি মারা গেছেন, বেশিরভাগই হৃদরোগ ও স্ট্রোকে, যাদের অধিকাংশের বয়স 25 থেকে 40-এর মধ্যে। মিলান কনসুলেট ও রোমের বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী এবছর ইতালি থেকে 124 জনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসীর মরদেহ দেশটির বিভিন্ন মুসলিম কবরস্থানে দাফন করা হয়। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৃতদের জন্য দোয়ার আয়োজন করেছে ইতালি প্রবাসীরা। এতে অংশগ্রহণ করেন কমিউনিটির শত শত মানুষ। আসলে আমাদের সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা, এবং যারা দেশে থাকেন সবার উচিত প্রবাসীদেরকে আপনারা মানসিক শান্তি দিবেন। যারা আমরা অসুস্থতায় আছি তাদের রোগ মুক্তি কামনায় আমরা এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করছি। প্রবাসীদের বিদেশে স্থিতিশীলতা ও সাফল্যের জন্য পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, নয়তো আকস্মিক মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। সময় সংবাদ, ইতালি। বড়দিন উপলক্ষে ফিনল্যান্ড সেজেছে বর্ণিল আলোয়। হেলসিঙ্কি সহ সবগুলো শহরেই ব্যাপক প্রস্তুতি। রাস্তাঘাট থেকে শপিং মল, উৎসবের আমেজ সবখানে। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মধুর রিপোর্টে বিস্তারিত। ঐতিহ্যবাহী হেলসিঙ্কির সিনেট স্কোয়ারে নজর কাড়বে দীর্ঘাকৃতির ক্রিসমাস ট্রি। তার চারপাশে বসেছে জনপ্রিয় ক্রিসমাস মার্কেট। মিলছে ফিনিশ খাবার, হস্তশিল্প, উলের পোশাক আর নানা উপহার সামগ্রী। স্টলগুলোতে তুলে ধরা হয়েছে প্রাচীন সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও ভিড় জমাচ্ছেন এই মার্কেটে। তীব্র শীত উপেক্ষা করেই উৎসবে মেতেছেন শহরবাসী। বড়দিন ঘিরে শহরের প্রতিটি শপিং মল সেজেছে বর্ণিল আলোয়। ভিন্ন ভিন্ন থিমে তুলে ধরা হচ্ছে বড়দিনের গল্প। একই সঙ্গে বিভিন্ন আয়োজনে ফুটিয়ে তোলা হয়েছে ফিনল্যান্ডের প্রাচীন সংস্কৃতি। শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে ক্রিসমাস ট্রি ও জিঞ্জার ব্রেড ভিলেজ, যা পরিবারের ছোট সদস্যদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। ফিনল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কার্টুন চরিত্র মুমিনও জায়গা করে নিয়েছে বড়দিনের আয়োজনে। হেলসিঙ্কির স্টকম্যান শপিং মলে চলছে মুমিন সিরিজের নির্বাচিত পর্বের স্ক্রিনিং। কেনাকাটা ও ঘুরে বেড়ানোর ফাঁকে সন্তানদের নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন অভিভাবকরা। সবচেয়ে বড় আকর্ষণ এবং উৎসবের রং বাড়িয়েছে ঐতিহাসিক আলেকজান্ড্রারিন কাতু লাইটিং। সিনেট স্কোয়ার থেকে মানার হেইমেন দিয়ে পুরো সড়কে বসানো হয়েছে নান্দনিক আলোকসজ্জা। প্রতিদিনই এই আলো দেখতে হাজারো মানুষ ভিড় করছেন। শীতের দীর্ঘ অন্ধকারকে পেছনে ফেলে হেলসিঙ্কির রাস্তায় ছড়িয়ে পড়া এই আলোই বড়দিনের উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। ক্রিসমাসের ঝলমলে আলো, সাজসজ্জা আর ব্যস্ত শপিং মল, অন্যরকম এক আবহ তৈরি হয়েছে হেলসিঙ্কিতে। তাই তো বৈরী আবহাওয়া উপেক্ষা করে শত শত মানুষ আসছেন আনন্দ ভাগাভাগি করতে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে 7 উইকেটের জয় তুলে নিয়েছে আজিজুল হাকিমের দল।
বোলারদের তোপে মাত্র 130 রানে গুটিয়ে যায় নেপাল। জবাবে খেলতে নেমে 151 বল হাতে রেখে সেই লক্ষ্য তাড়া করে লাল সবুজ প্রতিনিধিরা। টানা তৃতীয় শিরোপার আরেকটু কাছে বাংলার যুবারা। আফগানিস্তানের পর নেপাল বধ করল বর্তমান চ্যাম্পিয়নরা। দুবাইয়ে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত কিছুটা দুর্বল হওয়ায় দলের সেরা পেসার ইকবাল ইমনকে বিশ্রাম দেয় টিম ম্যানেজমেন্ট। তবে নেপাল শুরুটা একদম খারাপ করেনি। উদ্বোধনী জুটিতে আসে 40 রান। শুরুটা সাদ ইসলামের হাত ধরে। নেপালের ওপেনার সাহিল প্যাটেলকে প্যাভিলিয়নের পথ ধরান এই ডানহাতি পেসার। ইনিংসের 10ম ওভারে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। আসা যাওয়ার মিছিলে নামে নেপাল অনূর্ধ্ব 19-এর ব্যাটাররা। 61-তে 5 আর 81-তে দলীয় ষষ্ঠ উইকেটের পতন। তবে সপ্তম উইকেটে তিওয়ারি আর লুহারের 38 রানের জুটি দলীয় সংগ্রহ 130-এ নিয়ে যায়। নেপাল অল আউট 31 ওভার 1 বলে। সবুজ সর্বোচ্চ 3টি, সাদ, শাহরিয়া আর অধিনায়ক তামিম নিয়েছেন 2টি করে উইকেট। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে অদ্ভুত কাণ্ড ঘটায় বর্তমান চ্যাম্পিয়নরা। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম 2 বলে টানা 2 রান আউটে ফেরেন রিফাত বেক ও আজিজুল হাকিম। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও ব্যাটিং ইনিংসে জোড়া রান আউট হয় বাংলাদেশের যুবাদের। তবে সে চাপ উতরে যায় জাওয়াদ আবরারের ব্যাটে। 100-র বেশি স্ট্রাইক রেটে 50 তুলে নেন আগের ম্যাচে 96 করা এই ওপেনার। কালাম সিদ্দিকীও পারেননি দলকে জিতিয়ে মাঠ ছাড়তে। ব্যক্তিগত 34 রানে ফিরেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শেষ পর্যন্ত 70 রানের অপরাজিত ইনিংস খেলেন জাওয়াদ। বাংলাদেশ তুলে নেয় টানা দ্বিতীয় জয়। আর তাতে গ্রুপ পর্বের 1 ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ অল স্টার্স ম্যাচ দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করবেন বর্তমান ক্রিকেটাররা। প্রথমবারের মতো কোয়াবের উদ্যোগে এমন আয়োজনে সহায়তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অদম্য ও অপরাজেয় নামে 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশেষ এই ম্যাচটি। এই ম্যাচ সামনে রেখে স্টেডিয়ামের প্রেস বক্সে কথার যুদ্ধে জড়ান 2 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী মিরাজ। বিশেষ দিনটি ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। মূলত আর্থিকভাবে অসচ্ছল খেলোয়াড়দের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ কোয়াবের। মিরপুরের হোম অফ ক্রিকেটে ভিন্ন এক আবহ। ডাগআউট ছেড়ে প্রথমবারের মতো শেরেই বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে জাতীয় দলের 2 তারকা শান্ত মিরাজ। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের উদ্যোগে প্রথমবারের মতো বিজয় দিবস উপলক্ষে ম্যাচ খেলবেন বর্তমান ক্রিকেটাররা। জাতীয় দল ও তরুণ ক্রিকেটাররা 2 দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ অল স্টার্স ম্যাচটি। অদম্য দলের নেতৃত্ব দেবেন মেহেদী মিরাজ এবং অপরাজয় দলের কাণ্ডারি নাজমুল হোসেন শান্ত। বিশেষ দিনটা ম্যাচ দিয়ে উদযাপন করা গর্বের মনে করছেন তারা। ম্যাচের আগে কথার লড়াইয়েও লিপ্ত হন 2 দলের অধিনায়ক। ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচ দিয়ে বিপিএল এর প্রস্তুতি সারতে চান তারা। খুবই এক্সাইটেড। এরকম ম্যাচ খেলার সুযোগ আমাদের আসলে এর আগে হয়নি। মাঠের কোনো প্রিপারেশন নাই, মুখে মুখে প্রিপারেশন হচ্ছে। শুয়ে ফেলতে পারি, নাহলে শুয়েও যাইতে পারি, যে কোনো কিছু হইতে পারে। বিপিএল এর আগে এরকম একটা প্র্যাকটিস ম্যাচ হয়ে যাচ্ছে এবং যেহেতু প্র্যাকটিস ম্যাচটা হচ্ছে খুব ভালো এক্সাইটিং মোমেন্ট। শুধু ক্রিকেটাররাই নয়, এই ম্যাচকে বিশেষ মনে করছেন 2 দলের কোচরাও। আমাদের এখানে আছে, তো এখন যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তারা খুবই স্পিড। মাঠে বাইরে কথা চালাচালি হবে এবং আমরা আসলে এগুলা কানে নিচ্ছি না, আমরা আসলে আমাদের মতো রেডি হচ্ছি, আমরা ইনশাআল্লাহ মাঠে এটা প্রমাণ করব। ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অপরাজয় দলে শান্ত ছাড়াও দেখা যাবে জাকের আলী, তানজিম সাকিব এবং নাহিদ রানাকে। আর অদম্য দলে রয়েছেন সৌম্য সরকার, তাহিদ হৃদয়, সাইফুদ্দিনের মতো তারকা ক্রিকেটাররা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় শেষ সংবাদগুলো জানিয়ে দেবো আরেকবার। বিজয়ের 55 বছরে বাংলাদেশ বর্ণিল সাজে রাজধানী। ফানুষে ঝলমলে আকাশ, দেশের বিভিন্ন স্থানে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা। বৈষম্য হ্রাস ও সুশাসন নিশ্চিতে সব অর্জন সম্ভব মত বিশ্লেষকের। হাদিকে নিয়ে সিএসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি। এই হামলা বাধাগ্রস্ত করতে পারবে না নির্বাচন। বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিকদের।
এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে গুলি করা হয়েছে হাদিকে বললেন তারেক রহমান। একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপি নিয়ে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।